এশিয়া ও ইউরোপের মাঝখানে অবস্থিত কৃষ্ণ সাগর প্রাচীনকাল থেকেই ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জলভাগ। এই সাগরের ঢেউ যুগ যুগ ধরে বহন করে চলেছে বাণিজ্যের সম্পর্ক, সাম্রাজ্যের দ্বন্দ্ব আর অগণিত রহস্যের গল্প। গ্রিক, রোমান, বাইজেন্টাইন থেকে শুরু করে অটোমান, প্রত্যেক সাম্রাজ্যই এর নিয়ন্ত্রণ নিজের দখলে রাখতে চাইত। তাই এটি কেবল একটি সমুদ্রই নয়, বরং ইতিহাসের বুকে লেখা এক বহমান মহাকাব্য। আজকের ভিডিওতে আমরা কৃষ্ণ সাগর নিয়ে যাবতীয় তথ্য জানব। এর ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সহ কেনই বা এর নাম কৃষ্ণ সাগর হয়েছে তার রহস্য জানতে চলেছি এই ভিডিওতে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কৃষ্ণ সাগরের অবস্থান ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে। এর উত্তরে ইউক্রেন ও রাশিয়া, পশ্চিমে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে তুরস্ক এবং পূর্বে জর্জিয়া। এটি ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত একটি ইনল্যান্ড সি বা অভ্যন্তরীণ সাগর। প্রায় 7,20,000 বছর আগে কৃষ্ণ সাগর ছিল একটি বিশাল মিঠা পানির হ্রদ। পরবর্তীতে নানা ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে বসফরাস প্রণালী দিয়ে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত হয়ে একটি অভ্যন্তরীণ সাগরে পরিণত হয়েছে। দৈর্ঘ্যে এটি প্রায় 1175 কিলোমিটার এবং প্রস্থে 600 কিলোমিটার। কৃষ্ণ সাগরের মোট আয়তন 4,36,000 বর্গ কিলোমিটার। এর সর্বোচ্চ গভীরতা 2,212 মিটার। ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ নদী যেমন দানিউব, ডানিপার, ডনেস্টার, ডন, কুবান এখানে এসে মিশেছে। এই কারণে এই সাগরে প্রচুর মিঠা পানি প্রবাহিত হয়। কৃষ্ণ সাগরের নামকরণ নিয়ে নানা মতবাদ প্রচলিত রয়েছে। কারো কারো মতে একসময় এই সাগর ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানকার ঝড় আর অশান্ত ঢেউ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ফলে নাবিকরা প্রায়ই এখানে দিক ও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ত। এজন্য প্রাচীন গ্রিকরা একে পন্টাস অ্যাক্সিনাস নামে ডাকত, যার অর্থ ছিল অতিথি পরায়ণ নয় এমন সাগর। এই ভয়ঙ্কর আবহাওয়ার জন্য এর নাম হয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। অন্য আরেকটি মত অনুসারে প্রাচীন তুর্কি ও পারস্য ঐতিহ্যে দিক নির্ণয়ে রং ব্যবহার করা হতো। তারা উত্তর দিককে বোঝাতে কালো রং নির্দেশ করত। সেখান থেকেই এই সাগরের নাম হয়েছিল ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। তবে এমন অদ্ভুত নামকরণের চেয়েও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কৃষ্ণ সাগরের উপরিভাগ থেকে মাত্র 200 মিটার গভীরতার পর পানিতে আর কোনো দ্রবীভূত অক্সিজেনের অস্তিত্ব পাওয়া যায় না। তাই এখানে গভীরের জীববৈচিত্র্য অত্যন্ত সীমিত। তবে উপরিভাগে নানা প্রজাতির মাছ ও জীববৈচিত্র্যের সমাহার রয়েছে। কৃষ্ণ সাগরের উপরিভাগে প্রচুর পরিমাণে স্টারজন মাছ পাওয়া যায়, যার ডিম থেকেই তৈরি হয় অত্যন্ত মূল্যবান ও সুস্বাদু খাদ্য ক্যাভিয়ার। এখন অনেকেরই মনে হতে পারে 200 মিটার গভীরে অক্সিজেন কেন থাকবে না? যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়, তাই অবশ্যই অক্সিজেন আছে। হয়তো আমরা ভুল তথ্য দিচ্ছি। না ভিউয়ার্স, পানি তৈরিতে যে অক্সিজেন ব্যবহৃত হয় সেই অক্সিজেন দ্রবীভূত অক্সিজেন হিসেবে থাকে না, সেটি পানি গঠনে ব্যবহৃত হয়ে পানি হিসেবে আছে। পানিতে বসবাসকারী জীবদের বেঁচে থাকতে পানিতে দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন, যেটি কৃষ্ণ সাগরের পৃষ্ঠ থেকে 200 মিটার গভীর পর্যন্ত থাকলেও 200 মিটার পরে আর পাওয়া যায় না। কোনো কোনো গবেষক মনে করেন বাইবেলে বর্ণিত নোয়ার মহাপ্লাবন, যাকে ইসলামের নূহ আলাইহিওয়াসাল্লামের মহাপ্লাবন হিসেবে ধরা হয়, সেটি এই কৃষ্ণ সাগরেই ঘটেছিল। কারণ ভূতাত্ত্বিক বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে যে একসময় এখানে আকস্মিকভাবে সমুদ্রের পানি ঢুকে বিশাল প্লাবন ঘটেছিল। কৃষ্ণ সাগর যুগ যুগ ধরে সভ্যতা, বাণিজ্য, যুদ্ধ এবং ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলেছে। প্রাচীনকালে গ্রিকরা কৃষ্ণ সাগরকে বাণিজ্যের জন্য ব্যবহার করত। তারা ক্রিমিয়ার উপকূলে উপনিবেশ স্থাপন করেছিল। এরপর রোমান সাম্রাজ্যের সময় কৃষ্ণ সাগর হয়ে ওঠে ইউরোপ
ও এশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। সিল্ক রোডের সকল পণ্য, যেমন চীন থেকে আসা রেশম, ভারতীয় মশলা ও রত্নপাথর, আরবদের তেল, কফি সহ সকল পণ্য কৃষ্ণ সাগরের মাধ্যমেই ইউরোপে প্রবেশ করত। এরপর 476 সালে জার্মানরা রোমান সাম্রাজ্যের পশ্চিমাঞ্চল দখল করে নিলে রোমানদের পূর্বাঞ্চল বাইজেন্টাইন সাম্রাজ্যে পরিণত হয়। বাইজেন্টাইনরা কৃষ্ণ সাগরকে সামরিক শক্তির জন্য ব্যবহার করা শুরু করে। এরপর 1453 সালে অটোমানরা কনস্ট্যান্টাইন দখল করার পর কৃষ্ণ সাগর অটোমানদের দখলে চলে আসে। 15 শতকে অটোমানরা কৃষ্ণ সাগরকে তাদের অভ্যন্তরীণ হ্রদে পরিণত করে, ফলে সিল্ক রোডের মালামাল ইউরোপে প্রবেশ করা দুরূহ হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিম ইউরোপের দেশগুলো সমুদ্র পথে ভারতে আসার পথ খুঁজতে শুরু করে। এরই ধারাবাহিকতায় আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছে। 18 শতকে রাশিয়ার জার পিটার দি গ্রেট কৃষ্ণ সাগরে প্রবেশ করতে চান, আর তখন থেকেই শুরু হয় রাশিয়া এবং অটোমান সংঘর্ষ। এ তো গেল প্রাচীন ও মধ্যযুগে কৃষ্ণ সাগরের গুরুত্ব। বর্তমানে একবিংশ শতাব্দীতে এসেও কৃষ্ণ সাগরের গুরুত্ব একটুও কমেনি, বরং ক্রমশ বেড়েই চলেছে। আজকের দিনে কৃষ্ণ সাগর হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত অঞ্চল। রাশিয়া এখানে শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছে। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে কেন্দ্র করে চলছে তীব্র সংঘাত। ন্যাটো দেশগুলোও কৃষ্ণ সাগরকে নজরে রাখে, কারণ কৃষ্ণ সাগরের নিয়ন্ত্রণ মানেই ইউরোপ এবং এশিয়ার জ্বালানি রুট ও বাণিজ্য পথের নিয়ন্ত্রণ। রাজনৈতিক গুরুত্বের সাথে সাথে এর অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বও অপরিসীম। প্রাচীনকালের মতো আজও এটি একটি বাণিজ্য কেন্দ্র। এখানকার বন্দরগুলো দিয়েই ইউক্রেনের শস্য, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আর ককেশাস অঞ্চলের খনিজ ইউরোপে পৌঁছায়। বসফরাস ও দারদানেলিস প্রণালী কৃষ্ণ সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ। কৃষ্ণ সাগর শুধু একটি সমুদ্র নয়, এটি ইতিহাস, রাজনীতি, বাণিজ্য আর রহস্যের এক বহমান স্রোতধারা। এর প্রতিটি ঢেউ আজও মানব সভ্যতার গল্প বলে। আপনাদের কাছে কৃষ্ণ সাগরের কোন দিকটি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে জানাতে ভুলবেন না।